সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। মিয়ানমারের হালুয়া টাইট, রাখাইনের ডাইরেক্ট রোহিঙ্গাদের দাপট, রাখাইন হতে যাচ্ছে বাংলাদেশের। আরাকান যুদ্ধে নতুন ঝড়। মিয়ানমারের আরাকান রাজ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে তার আজ এসে পড়েছে ভারতের প্রায় $500 মিলিয়ন এক স্বপ্নের প্রকল্পে। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানোর জন্য ভারতের এই বিশাল বিনিয়োগ এখন গভীর সংকটে। ভারতের এই মেগা প্রকল্পটি ছিল তাদের এক ইস্ট নীতির এক বড় হাতিয়ার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আজ বলতে গেলে অচল হয়ে পড়েছে। আরাকানের ক্ষমতার দৃশ্যপট এত দ্রুত বদলে গেছে যে নয়াদিল্লিতে সমস্ত হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেছে। এখন প্রশ্ন হল, ভারতের এই বিশাল সংকটের মধ্যে বাংলাদেশের অবস্থান ঠিক কোথায়? মিয়ানমারের সামরিক জান্তা, যারা রোহিঙ্গা সমস্যার মূল কারণ, তারা আজ নিজেরাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে লড়ছে। জান্তা সরকারের এই দুর্বলতা কি বাংলাদেশের জন্য কোনো ভালো খবর? কিংবা বাংলাদেশ কি এতে কোনো সুবিধা পাবে? নাকি আরাকানের এই আগুন ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশের জন্য নতুন বিপদ তৈরি করছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই জটিল পরিস্থিতি খুব সহজভাবে বিশ্লেষণ করব। আমরা খতিয়ে দেখব কেন ভারতের এই $1.5 বিলিয়ন প্রকল্পটি এভাবে ডুবে যেতে বসছে এবং এই নতুন বাস্তবতায় আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। সেটা কি কোনো সুবিধা নাকি আরও বড় কোনো চ্যালেঞ্জ? তাহলে চলুন প্রথমেই জেনে নেই আরাকানের এই ক্ষমতার দৃশ্যপট ঠিক কিভাবে বদলে গেল। গত এক বছরে মিয়ানমারের সামরিক জান্তা অর্থাৎ দেশটির সামরিক সরকার তাদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে আরাকান বা রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর অবস্থা খুবই খারাপ। এই যে এত বড় পরিবর্তন, এর পেছনের প্রধান শক্তি কিন্তু আরসা নয়। এই পরিবর্তনের প্রধান নায়ক হল আরাকান আর্মি। আরাকান আর্মি হল রাখাইনের একটি খুবই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যারা একটি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত আরাকান চায়। তারা সম্প্রতি একজোট হয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছে এবং একের পর এক শহর আর সামরিক ঘাঁটি দখল করে নিচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আরাকানের একটা বিশাল এলাকা এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরাকান আর্মি শুধু জান্তাকেই হারাচ্ছে না, তারা এমন সব এলাকা দখল করেছে যা সরাসরি ভারতের কপালে গভীর ভাঁজ ফেলে দিয়েছে। আর ঠিক এখানেই ভারতের আসল বিপদটা শুরু হয়েছে। ভারতের এই বিপদের নাম কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট। এটি ছিল ভারতের ইস্ট নীতির অধীনে একটি বিশাল প্রকল্প। সহজ কথায় বললে এটি ছিল ভারতের একটি স্বপ্নের করিডর। এ প্রকল্পের মূল লক্ষ্য ছিল ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে মিজোরামে পণ্য পাঠানোর জন্য একটি নতুন এবং সস্তা পথ তৈরি করা। কিন্তু কেন এই নতুন পথের এত দরকার ছিল? ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর খুব সরু একটি পথ দিয়ে যুক্ত। এই পথটিকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই করিডরটি কৌশলগতভাবে ভারতের জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ। এই সরু পথটি চীন সীমান্তের খুব কাছে হওয়ায় ভারত সবসময় ভয় থাকে যে কোনো যুদ্ধ বা সংঘাতের সময় এই পথটি বন্ধ হয়ে যেতে পারে, আর তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই দুঃস্বপ্ন থেকে বাঁচতেই ভারত মরিয়া হয়ে এই বিকল্প পথ তৈরি করেছিল, আর সেই বিকল্প পথটি হল কালাদান প্রজেক্ট। পরিকল্পনাটি ছিল এরকম যে কলকাতার বন্দর থেকে পণ্যগামী জাহাজ মিয়ানমারের সিতুয়ে বন্দরে যাবে। সেখান থেকে কালাদান নদী দিয়ে সেই পণ্য যাবে পালাতুয়ে পর্যন্ত, আর পালাতুয়া থেকে একটি লম্বা হাইওয়ে তৈরি করে পণ্য সোজা ভারতের মিজোরাম পৌঁছে যাবে। আর এই প্রকল্পটি চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাণিজ্যের চেহারাটাই বদলে যেত। এই স্বপ্নের প্রকল্পের পেছনে ভারত প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ করেছে। সিতুয়ে বন্দরের কাজ প্রায় শেষ, নদীপথেও তৈরি। এমনকি 2023 সালে এই পথে পরীক্ষামূলকভাবে পণ্য পাঠানো হয়েছিল। কিন্তু আসল প্যাচটা লেগেছে অন্য জায়গায়।
পালেদুয়া থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত যে হাইওয়ে বা সড়ক পথটি তৈরি করা হয় তার প্রায় পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। পাশাপাশি এই এলাকাটি এখন একটি ভয়াবহ যুদ্ধক্ষেত্র, ফলে ভারতের পুরো প্রকল্পটি এখন ঝুলে আছে। অর্থাৎ যে সড়ক পথটি ছিল এই প্রকল্পের প্রাণ, সেটি অচল হয়ে পড়ায় এর আসল উদ্দেশ্য পূরণ হচ্ছে না। ভারত অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে হাল ছাড়েনি। ভারতীয় কর্মকর্তারা এখনও বলছেন 2027 সালের মধ্যে প্রকল্পটি চালু করার লক্ষ্য আছে তাদের। কিন্তু তাদের মাঠের আসল খবর হলো এই পুরো প্রকল্পটি এখন আরাকান আর্মির মশিরির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নয়াদিল্লির মাথা ব্যথার কারণ শুধু এটাই নয়, আরও একটি বড় কারণ আছে। মূলত ভারত দীর্ঘদিন ধরেই আরাকান আর্মিকে সন্দেহের চোখে দেখত। ভারতের অভিযোগ ছিল আরাকান আর্মির সাথে চীনের একটি গোপন যোগাযোগ রয়েছে। তাই ভারত এখন ভয় পাচ্ছে আরাকানে যদি আরাকান আর্মি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে এই অঞ্চলে চীনের প্রভাব বহুগুণে বেড়ে যাবে। আর এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি। চীন হল বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের প্রধান প্রতিযোগী। চীন দীর্ঘদিন ধরেই স্ট্রিং অফ পার্লস নীতিকে ভারতের ঘিরে ফেলার জন্য চেষ্টা করছে। এখন আরাকানের সিতুয়ে বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ যদি আরাকান আর্মির মাধ্যমে চীনের হাতে চলে যায়, তবে তা হবে ভারতের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন। বলা যায় ভারত একটা জটিল ফাঁদে আটকা পড়েছে। আগে ভারত এই প্রকল্পটি বাঁচানোর জন্য একতরফাভাবে মিয়ানমারের জান্তা সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিল, কিন্তু সেই জান্তা সরকারই এখন আরাকানে নিজেদের অস্তিত্ব হারানোর পথে। বাস্তবতা বুঝতে পেরে ভারত এখন তার কৌশল বদলাতে বাধ্য হচ্ছে। ভারত এখন আর শুধু জান্তার উপর বাজি ধরছে না, বরং পর্দার আড়ালে ভারত এখন আরাকান আর্মি সহ জান্তা বিরোধী অন্যান্য গোষ্ঠীর সাথেও যোগাযোগ এবং আলোচনার একটি পথ খোলার চেষ্টা করছে। ভারত এটা পরিষ্কার বুঝতে পারছে যে আরাকানের এই নতুন বাস্তবতাকে মেনে না নিলে এই অঞ্চলে তাদের এত বড় বিনিয়োগ এবং কৌশলগত স্বার্থ রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের এই চরম বিপদে বাংলাদেশের কি কোনো লাভ হচ্ছে? আপাতদৃষ্টিতে মনে হতে পারে শত্রু আমার বন্ধু, অর্থাৎ মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। তারাই রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা দিচ্ছে। সুতরাং জান্তা সরকার দুর্বল হলে বাংলাদেশের লাভ। কিন্তু ভূ রাজনীতি এত সহজ সমীকরণ মেনে চলে না। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়, বরং এটি একটি নতুন এবং আরও জটিল চ্যালেঞ্জ তৈরি করছে। প্রথমত, সীমান্ত সুরক্ষা। আরাকানে যখনই যুদ্ধ তীব্র হয় তার সরাসরি প্রভাব এসে পড়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। কক্সবাজারের টেকনাফ এবং বান্দরবানের নাইকখাংছড়ি সীমান্তে প্রায় মিয়ানমারের ছোড়া গোলা এবং মর্টার শেল এসে পড়েছে। এতে বাংলাদেশের নাগরিকরা আহত হচ্ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করছে যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অর্থাৎ বিজিবি আরাকান আর্মির তাড়া খেয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। একটি দেশের সীমান্তরক্ষীরা যখন প্রতিপক্ষের ভয়ে অন্য দেশে আশ্রয় নেয়, তখন বোঝা যায় সেই সীমান্তে পরিস্থিতি কতটা নাজুক। এই অস্থিরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি। দ্বিতীয়ত, নতুন শরণার্থীর আশঙ্কা। আরাকানে যুদ্ধ যত বাড়ছে, সেখানে মানবিক বিপর্যয় তত তীব্র হচ্ছে। এর ফলে নতুন করে শরণার্থীর ঢল নামার একটি বড় আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে এমনিতেই প্রায় 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছে। এর ওপর নতুন করে কোনো শরণার্থী, তা সে রোহিঙ্গা হোক বা রাখাইন, তাদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের আর নেই। তৃতীয় এবং সবচেয়ে জটিল বিষয়টি হল রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। বাংলাদেশ চায় মিয়ানমারের একটি স্থিতিশীল সরকার থাকুক, যারা বাংলাদেশের সাথে করা চুক্তি মেনে রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেবে। কিন্তু মিয়ানমারের জান্তা সরকার দুর্বল হয়ে পড়লে সেই প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটি কার সাথে করা হবে? যদি আরাকান আর্মি আরাকানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েও নেয়, তাতেও বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আরাকান আর্মি শুরু থেকেই রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে খুব একটা ইতিবাচক মনোভাব দেখায়নি। আরাকান আর্মি হল রাখাইন জাতিগোষ্ঠীর একটি জাতীয়তাবাদী সংগঠন। তারা আরাকানের ভূমিপুত্র হিসেবে নিজেদের জাতিগত পরিচয়কে বড় করে দেখে।
তারা রোহিঙ্গাদের বহিরাগত এবং বাঙালি হিসেবে গণ্য করে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক রিপোর্টগুলো আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে। অভিযোগ উঠেছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রোহিঙ্গাদের ওপর নতুন করে নিপীড়ন চালানো হচ্ছে, তাদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে এবং চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুতরাং জান্তা সরকার চলে গিয়ে আরাকান আর্মি ক্ষমতায় এলেও যে রোহিঙ্গারা নিজেদের ভিটে মাটিতে সম্মানের সাথে ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। বরং নতুন এই সংঘাতময় পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটি আরও জটিল এবং দীর্ঘায়িত হয়ে পড়েছে। এ পুরো সমীকরণে আরসা বা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি একটি তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে, যদিও তাদের সামরিক সক্ষমতা আরাকান আর্মির তুলনায় খুবই নগণ্য। আরসার কার্যক্রম মূলত রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। বাংলাদেশের জন্য আরসাই একটি বড় ধরনের নিরাপত্তা সংকট, কারণ তাদের কার্যক্রম বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিতিশীলতা তৈরি করছে। অন্যদিকে আরাকান আর্মি আরসাকে তাদের শত্রু হিসেবে গণ্য করে। সম্প্রতি এই দুই গোষ্ঠীর মধ্যে সরাসরি সংঘাতের খবর পাওয়া গেছে। এই ত্রিমুখী সংঘর্ষের ফলে সাধারণত রোহিঙ্গারা আরও বেশি নিপীড়নের শিকার হচ্ছেন। তাহলে সারমর্ম কি দাঁড়ালো? মিয়ানমারের আরাকানে যে বড় পরিবর্তন এসেছে তাতে ভারতের প্রায় $500 মিলিয়ন কালাদান স্বপ্ন এখন গভীর অনিশ্চয়তায়। ভারত এমন এক কৌশলগত সংকটে পড়েছে যা থেকে বের হতে তারা এখন কূটনীতির নতুন পথ খুঁজছে। আর বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কোনোভাবেই লাভজনক নয়, বরং জান্তা সরকারের দুর্বলতা এবং আরাকান আর্মির উত্থান বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সীমান্ত অস্থিরতা বেড়েছে, নতুন শরণার্থীর ঝুঁকি তৈরি হয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের মতো জটিল ইস্যুটি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়েছে। আরাকানের এই আগুন তাই ভারতের জন্য যেমন বিপদ, বাংলাদেশের জন্য তার স্বস্তির বদলে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের ক্ষমতার নতুন বিন্যাস কোন দিকে গড়ায় তার উপরই নির্ভর করছে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ কৌশলগত পদক্ষেপ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।